আজকে দেখলাম হাসনাত আব্দুল্লাহ কোনো একটা প্রোগ্রামে, মাদারীপুর কি নাম শিওর না, কোনো একটা প্রোগ্রামে উনি বলছেন যে শেখ মুজিবের জন্মস্থানে দাঁড়িয়ে মুজিববাদ মুর্দাবাদ বলে এসেছি। তার মানে কি ওনাদের অর্জনটা কি, এটা কিন্তু উনি বলে দিলেন। আসলে এইটুকু বলার জন্য ওরা ওখানে গিয়েছিল, যেন পরে বলতে পারে যে শেখ মুজিবের জন্মস্থানে দাঁড়িয়ে মুজিববাদ মুর্দাবাদ উনি বলে এসেছেন। দেখেন এনসিপির সমস্যাটা কোথায় আমি বলি আপনাকে। এনসিপি ছোটদের দল, ভালো, আমি ওদেরকে পছন্দ করি, কিন্তু আমি এই দলটাকে নিয়ে অনেক কিছু আশা করেছিলাম। আমি ভেবেছিলাম এই দলটা আমাদের একটা তৃতীয় একটা দলের যে আকাঙ্ক্ষা আমাদের সাধারণ মানুষের মধ্যে যেটা ছিল চাহিদা, সেই চাহিদাটা তারা পূরণ করবে। আনফর্চুনেটলি তারা পারে নাই। তারপরে এই দলের অনেক লিডারের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় আছে, আমি তাদেরকে পার্সোনালি পছন্দ করি এই কারণে যে এই বয়সে তারা তো অনেক সাহসের পরিচয় দিয়েছে এবং তারা অনেক বড় বড় কাজ যেটা নাকি বড়রা করতে পারে না তারা সেটা করেছে। কিন্তু তারা, আমি একটা বেসিক কথা বলি, তারা একটা বড় কাজ এবং অনেক নাটক আছে, তারপরে আমি বলবো তারা কাজটা তো করেছে। তারা কিন্তু গণচাঁদার জন্য একটা নিয়ম করেছে, একটা ওয়েবসাইট করেছে, এটা পাবলিক করে দিয়েছে যে আমি এখানে গণচাঁদা নিচ্ছি। আমি যদি এখন বিএনপিকে 5 টাকা দিতে চাই, আমার কিন্তু দেওয়ার কোনো ওয়ে নাই। মানে বিএনপির সাধারণ মানুষের চাঁদা কিন্তু নেয় না, বিএনপি খালি বড় লোকের চাঁদা নেয়, এই পার্টিটা ছোটদের চাঁদাও নেয়। এগুলি ভালো, এগুলি বেসিক পরিবর্তন, আমি তাদেরকে পছন্দ করি। কিন্তু এদের কথাবার্তা না লাগামহীন, যে সমস্ত কথা তারা বলে এই কথার ওজনও বোঝে না, এই কথার আফটার ইফেক্টও তারা কতটুকু সামাল দিতে পারবে সেটা বোঝে না। আপনি আমাকে বলেন, আপনি যে কথাটা বললেন শুরুতে, সারা দেশে হলো জুলাই পদযাত্রা, গোপালগঞ্জের জন্য মার্চ টু গোপালগঞ্জ হয়। এর মধ্যে এক ধরনের কিন্তু আপনার এটা কি বলবো আমি, আপনার এক ধরনের উস্কানি আছে বলে আমি মনে করি। ওখানে তারা গেল, যে তারা মুজিববাদ মুর্দাবাদ বলল। মিটিং শেষ হওয়ার পরে, মিটিং এর চেহারা যদি দেখেন আপনি, আমি ওই সময় একটা লাইভ দেখছিলাম, মিটিং এর সামনে 10 জন লোক ছিল কিনা সন্দেহ। খালি মঞ্চ, তারা ছিল একে একে কথা বলছে, নিজেরা বলছে, নিজেরা শুনছে, হয়তো ক্যামেরার জন্য বলছে। তো বলছে শেষ হয়ে যাওয়ার পর এই হাসনাত আব্দুল্লাহ স্লোগান দিছে মুজিববাদ মুর্দাবাদ। যতক্ষণ মিটিং চলছে ততক্ষণ কোনো অ্যাটাক হয়েছে? হয় নাই তো। আচ্ছা, এখন আপনি মুজিববাদ মুর্দাবাদ কথাটা বললেন কোথায়? এনসিপির একটা সমস্যা দেখবেন, আপনি আপনি হাসিনার সমালোচনা করেন, আমার কোনো সমস্যা নাই, কারণ হাসিনা তো আসলেই চোখের সামনে আমরা দেখেছি যে স্বৈরাচারী শাসন কায়েম করেছিলেন, আমাদের ভোটাধিকার কেড়ে নিয়েছিলেন উনি, কিন্তু সত্য। কাজে এতে খুব থাকতেই পারে। কিন্তু আপনি যখন মুজিববাদের কথা বলছেন, বঙ্গবন্ধু মারা গেছে 75 সালে, এদের জন্ম হয় না 75 সালে, জন্ম হয় নাই। তখন তারা উনি কেমন ভাবে দেশ চালিয়েছেন সেটা কোথায় জেনেছে? কোনো না কোনো বই দেখে জেনেছে, কোনো না কোনো ইতিহাস পড়ে জেনেছে। সেই ইতিহাসটা কার লেখা? বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসই লেখা হয়েছে 3 ভাবে। একটা লেখছে, আপনি জানেন, গোলাম আজমের একটা বই আছে সোনার বাংলা নামে আছে, ওনারাও এক ধরনের ইতিহাস লিখেছেন। আপনি আওয়ামী যারা বুদ্ধিজীবী আছে তারাও এক ধরনের ইতিহাস লিখেছেন, বিএনপির মধ্যে বুদ্ধিজীবীরা তারাও এক ধরনের ইতিহাস লিখেছেন, বামপন্থীরা তারাও এক ধরনের ইতিহাস লিখেছেন। এই যে বাচ্চা ছেলেরা, তারা কার ইতিহাসটা পড়েছে? কার লেখা ইতিহাস পড়েছে? তারা কি যখন ছিল, কেউ তো ছিল না। তাহলে তারা কি করে বুঝলো ওই সময় কোন বাস্তবতায় কোন সিদ্ধান্ত নেওয়া হয়েছে? তারা বঙ্গবন্ধুর সমালোচনা করতে চায়, করুক, পৃথিবীর কোন ব্যক্তি সমালোচনার ঊর্ধ্বে না। আমরা বলি একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের যেহেতু উনি আমাদের নবী, ওনাকে আমরা সমালোচনার ঊর্ধ্বে রাখি। উনি ছাড়া আপনি সবাই সমালোচনা করেন, আমার কোনো আপত্তি নেই রে ভাই, কিন্তু সেই সমালোচনাটা তো আপনার জানলেন কোত্থেকে? তারা এগুলো বলে, এগুলো সুইপিং কমেন্ট আমি মনে করি। এগুলো রাজনীতির ইতিহাসে যারা রাজনীতির চর্চা করেন, রাজনীতি নিয়ে গবেষণা করেন, যারা নাকি পলিটিক্যাল সায়েন্স পড়েন অথবা পড়ান, তাদের কাছে এগুলো হাসির একটা শব্দ। ভাই, বাদ আমরা কি পুঁজিবাদ বলি তো পুঁজিবাদ, অথবা মনে করেন আমরা মার্ক্সবাদ বলি, লেনিনবাদ, এগুলো আমরা বলি তো, মাওবাদ বলি তো। সেইগুলির সঙ্গে যদি আপনি তুলনা করেন, তো এগুলি তো কোনো অর্থহীন। জিয়া কখনো বলছে এটা আমার বাদ? বলছে জিয়া কোনোদিন বলেন নাই তো। এরশাদ কোনোদিন বলছেন এটা আমার বাদ? তো ওই বাদ দেওয়াই কি, যে বাদের জন্মই হয় নাই তাকে আপনি মারবেন কিভাবে রে ভাই? তাকে মুর্দাবাদ বলতেছেন আপনি। তো এইগুলো হলো, জানেন, এইগুলো হলো ছেলে মানুষই। ওই আমার বাচ্চা মাঝে মাঝে আমাকে বলে, বাবা তুমি কিছু বুঝো না। আমার বাচ্চা কিন্তু ছোট থেকে বলো, যখন 8-9 বছর বয়স, তখনই বলতো, বাবা তুমি বুঝো না, তুমি পারবা না, এটা তুমি পারবা, দাম করে দিই। তো আমি তাকে দিতাম আগ্রহ নিয়ে। ওই যখন বলতো তুমি কিছু বোঝো না, তখন আমি কিন্তু হাসতাম, খুশি হইতাম, আমি কিন্তু অপমানিত হইতাম না। বাচ্চা বলছে ঠিক আছে, আমি তো আসলেই বুঝি না, ও বুঝে।
ও মনে করছে ও বুঝে, আমি কিছু বুঝি না। এখন এদের কথা শুনে আমাদের না ওরকম হাসতে ইচ্ছে করে যে ও সরা সব বুঝে, আমরা কিচ্ছু বুঝি না। সবাইকে বোঝানোর চেষ্টা কেন করছেন আপনি? এটা তো আপনার কাজ না। আপনি 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 এনসিপির যে পলিটিক্যাল লিডার যারা আছেন, যারা কথা বলেন, তাদের কথাগুলো আপনি শুনে দেখেন। তারা মানে 3 মিনিটের একটা বক্তৃতা দিতে পারবে না যে বক্তৃতার মধ্যে শেখ হাসিনাকে গালি না দিবে, যে বক্তৃতার মধ্যে বঙ্গবন্ধুকে গালি না দিবে, যে বক্তৃতার মধ্যে আওয়ামী লীগকে গালি না দিবে। পারবে না, তারা 3 মিনিট বলতে পারবে না। ভাই, তোমরা তো দেশ শাসন করতে চাও, আমরা তো তোমাদেরকে দেশের শাসনভার তোমাদের পরিচালনা করতে বলি। তুমি সামনের কথা বলো, তুমি স্বপ্নের কথা বলো। তুমি ওদেরকে গালাগালি, মৃত লোককে গালাগালি করছো কেন? বিতাড়িত লোককে গালাগালি করছো কেন? ওরা যে খারাপ ছিল কি ছিল না, এটা কি তোমার কাছ থেকে শুনে আমাকে বুঝতে হবে? শেখ হাসিনা কতটুকু খারাপ ছিল কি ছিল না, এটা কি হাসনাত আব্দুল্লাহর কাছে শুনে আমাকে বুঝতে হবে? হাসনাত আব্দুল্লাহ যখন শেখ হাসিনার প্রশংসা করতেন, সার্জিৎ যখন শেখ হাসিনার প্রশংসায় মানে মুখ দিয়ে থুতু ছিটাইতেন, তখন আমি মাসুদ কামালকে শেখ হাসিনার সমালোচনা করতাম। কাজে শেখ হাসিনার সমালোচনা তোমার কাছ থেকে আবার শুনতে হবে না। তুমি আগামীর কথা বলো। আমরা যারা বুড়া টোরা আছি, আমরা পুরানের কথা বলবো, তোমরা ইয়াং, তোমরা আগামীর কথা বলো আমাদেরকে। আপনি দেখেন, আমাকে একজন বলতেছিল যে একটু আগে আমিও বললাম যে গোপালগঞ্জ কি বাংলাদেশের সীমানার বাইরের কোনো দেশ? বাইরের দেশ না। এখানে যেতে হলে আমার ভিসা লাগবে কেন? লাগবে না, আমি এখানে যে কোনো জায়গায় যেতে পারি। এটা হলো থিওরিটিক্যাল কথা। আচ্ছা বলেন, আপনি যদি আপনার পরিবার পরিজন নিয়ে কক্সবাজার যেতে চান, তাহলে আপনি যে প্রিপারেশন নিয়ে যাবেন, সেই একই প্রিপারেশন নিয়ে কি আপনি খাগড়াছড়ি যাবেন? যাবেন না তো। আপনি কি বান্দরবান যাবেন একই প্রিপারেশন নিয়ে? যাবেন না। আচ্ছা, ওই এলাকাগুলিতে যেতে আপনাকে রাস্তার মাঝখানে আর্মিরা থামায় না? থামায় কেন? আমরা বলতে পারতেন ভাই আপনি এখানে থামাচ্ছেন কেন, কক্সবাজার তো আমাকে থামান না। আমি কি তাহলে এটা বাংলাদেশের পার্ট না? হ্যাঁ, বাংলাদেশের পার্ট। তাহলে অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হয়। আপনি মানে শীতকালে যেভাবে বেরোবেন, গ্রীষ্মকালে বেরোতে গেলে আপনাকে ছাতিটা নিয়ে বেরোতে হবে। কারণ বলবেন আমি একই দেশে আছি, কেন আমি ছাতি নিয়ে বেরোবো এখন? আমি তো ডিসেম্বর মাসে ছাতি নিয়ে বেরোই নেই। এগুলো আপনি বলতে পারেন, গর্তমি করতে পারেন, গর্তমি করেন, তা ভিজে যাবেন আপনি। তো এখানে কি জিনিসটা হচ্ছে, এখানে যে আপনাকে বুঝতে হবে গোপালগঞ্জের মানুষের সেন্টিমেন্টটা কি। গোপালগঞ্জের এখন যারা জীবিত মানুষ আছে, যত জীবিত মানুষ গোপালগঞ্জের আছে, তারা জন্ম হওয়ার পরের থেকে আজকে পর্যন্ত বঙ্গবন্ধুকে কিভাবে দেখে, সেভাবে দেখার ক্ষমতা কি আপনাদের আছে? তাও তো নাই। এখন জায়গা ভেদে কেমন দুই কারণ হয়। আরেকটা এক্সাম্পল দিই আপনাকে। দেখেন, কিছু স্টুডেন্ট যে জাতীয় পার্টির যে কেন্দ্রীয় অফিস ঢাকায় কাকড়া যেটা আছে, আগুন দিয়ে পুড়িয়ে দিল, কিন্তু আপনি খেয়াল আছে? আগুন দিয়ে পুড়িয়ে দিল। কিছু হয়েছে? কিছু হয় নাই। পুরো অফিস আগুন দিয়ে পুড়ে গেল। যথাসময়ে ফায়ার ব্রিগেডের লোক আসলো না, পুড়তে দেওয়া হলো। হলো এই জাতীয় পার্টির রংপুরে জিএম কাদেরের বাড়ির সামনে কিছু ভাঙচুর হলো, একটা মোটর সাইকেল পোড়ানো হলো। ওখানের প্রতিক্রিয়া আর এখানের প্রতিক্রিয়া কি সমান ছিল? ছিল না তো। ওখানে তো এদেরকে যে আর্মির কাছে মাপ চাইতে হইলো, ওদেরকে আর্মি বললো, থ্রেট করলো, এই সার্জিসকে বলছে যে আর কোন রকম মব আমরা সহ্য করবো না। একই কাজ, আগুন তো এটা বরং ছোট আগুন ছিল, ছোট আগুনের তাপ সহ্য করতে পারলেন না কেন? কারণ এটা রংপুর ছিল। এই পার্থক্যটা আপনি বুঝেন না। এই পার্থক্যটা যদি না বুঝেন, তাহলে তো বলবো আপনারা বাংলাদেশে বসবাস করেন না। তো আপনি যদি আশা করেন যে আপনি ওখানে যাবেন, যা ওখানে মুজিবাদ মুর্দাবাদ বলবেন, সব জেলার জন্য বলবেন জুলাই মার্চ, আর এখানে বলবেন জুলাই পদযাত্রা, আর এখানে বলবেন রোড টু মার্চ টু গোপালগঞ্জ বলবেন। আর আপনি আশা করবেন এটা বলার জন্য গোপালগঞ্জের মানুষ সারি ধরে দাঁড়ায় থাকবে, এক পাশে থাকবে নারীরা, এক পাশে থাকবে পুরুষরা, সবার হাতে ফুলের মালা আপনাদের গলায় দিবে। এটা যদি আপনি প্রত্যাশা করেন, তাহলে তো আপনি ভাই মূর্খের স্বর্গে বাস করতেছেন। তো তার কি আশা করে গেছিল? ওখানে কোথাও যখন যায়, তারা যখন বক্তৃতা দিতে উঠে, মঞ্চের সামনে 10,000 20,000 লোক থাকে, এখানে তো 10 জন লোক ছিল না। পার্থক্যটা বুঝেন না? সেখানে দাঁড়াইয়া আপনি যখন বলেন যে মুজিববাদ মুর্দাবাদ, আমার কানে সেটা ঠেকে ওয়ান কাইন্ড অফ ইনভাইটেশন। আপনি ইনভাইট করতেছেন যে তোমরা এসে আমাদেরকে মারো না কেন, তোমরা এসে আমাদেরকে ধাওয়া দাও না কেন? কারণ এই ধাওয়াটা আমার জন্য প্রয়োজন।
তারা এই ধাওয়াটা পাওয়ার জন্য, আমি যদি বলি ওখানে গিয়েছেন, দেখেন লাভ হয়েছে কার? আমি একটু আগে বলেছিলাম ক্ষতি হয়েছে কার? ক্ষতি হয়েছে গোপালগঞ্জের বাসীর। লাভ হয়েছে কার জানেন? লাভ হয়েছে দুইটা গোষ্ঠীর। একটা গোষ্ঠী হলো আওয়ামী লীগের যে সমস্ত করাপ্ট লিডার দেশের বাইরে অবস্থান করছেন বিপুল অর্থ নিয়ে, নানাভাবে অর্থ নিয়ে বাইরে এখন তারা অবস্থান করছেন, আরামে এসে দিন কাটাতেছেন, তাদের লাভ হয়েছে। তারা ওখানে বসে গোফে তেল দিচ্ছে, এই তো আমাদের যাওয়ার সময় হলো বলে গোপালগঞ্জ থেকে প্রতিরোধের এই শুরু হইলো, সারা দেশে এটা এখন হবে, তারা এগুলো ভাবছে এবং পরস্পরের গা চুলকাচ্ছে। এই দেখছো কি আনন্দ, কি আনন্দ! ওদের লাভ হয়েছে, ওখানে বসে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, আরে ভাই এখানে চুরি করে গেছে, চুরি করে, তুই কি চোর বেটা? তুই এখান থেকে বসে বসে এখানে আমাদেরকে জ্ঞান দিয়ে আসছে আওয়ামী লীগকে কি করতে হবে, তোর কথা অনুযায়ী আমরা চলবো নাকি? এদের লাভ হয়েছে। আর লাভ হয়েছে কার? যারা বাংলাদেশে নির্বাচনটাকে বিলম্বিত করতে চায়, যারা বাংলাদেশের নির্বাচনকে পিছিয়ে দিতে চায়, তাদের লাভ হয়েছে।